এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডিকে টার্গেট করে আমাদের যে নতুন জেনারেল সায়েন্সের সিরিজটা শুরু হয়েছে উইথ পিওয়াই কিউজ, আজকে তার ক্লাস নাম্বার 2। এর আগে আমাদের ক্লাস নাম্বার 1 হয়ে গেছে। আর এই যে সিরিজটা আছে তোমরা এটাকে এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু দেখতে পারো। রেলের যে কোনো পরীক্ষা যেখানে কিন্তু সায়েন্স আসে তার জন্য কিন্তু এই সেশনটা সুইটেবল। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোনো ধাতব পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তারা রোধের বা রেজিস্টিভিটির কি পরিবর্তন ঘটে। এক কথায় বলতে চেয়েছে যে তাপমাত্রার সাথে রোধের পরিবর্তনটার সম্পর্কটা কেমন। দেখো টেম্পারেচারের সাথে কেমন সম্পর্ক আছে, টেম্পারেচারের সাথে যে রেজিস্টিভিটি আছে তার কিন্তু সরল সম্পর্ক আছে। অর্থাৎ যদি টেম্পারেচার বাড়ে সেক্ষেত্রে কিন্তু যে রেজিস্টিভিটি আছে সেই রেজিস্টিভিটিও কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা, এই রেজিস্টিভিটি সংক্রান্ত সবথেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা কোনটা, সেটা কিন্তু হচ্ছে ওহমস ল। ঠিক আছে, ওহমস ল কি বলে, ভি ইকুয়ালস টু আই আর বিভব প্রভেদ কিন্তু যে তড়িৎ প্রবাহ মাত্রা আর যে রেজিস্টিভিটি থাকে তার কিন্তু গুণফল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ের কোনো উপধাতু বা মেটালয়েড নেই। তো এর মধ্যে কোনটাতে কোনো রকম উপধাতু বা মেটালয়েড নেই, বা এগুলোকে কিন্তু আমরা কি বলে থাকি, মেটালয়েডকে কিন্তু আমরা ধাতু কল্পও বলে থাকি। ঠিক আছে, তো এইটার মধ্যে কোন পর্যায়ের ভেতরে কোনো রকম ধাতু কল্প আমরা পাই না। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রথম পর্যায়। প্রথম পর্যায়ের মধ্যে কিন্তু কোনো রকম আমরা মেটালয়েড পাই না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন। তো বায়োলজি থেকে কোশ্চেনটা, তো সঠিক অ্যান্সার আশা করি প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 120 দিন কিন্তু হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসির গড় আয়ু। আর এই যে লোহিত রক্তকণিকার কবরখানা কোনটাকে বলা হয়ে থাকে, শরীরের কোন অংশটাকে লোহিত রক্তকণিকার কবরখানা বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লীহাকে কিন্তু লোহিত রক্তকণিকার কবরখানা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে কোনো অবতল দর্পণের ফোকাস এফ এবং মেরু পি এর মধ্যে একটি বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো দেখো কি বলেছে, বলতে চেয়েছে যে একটা দর্পণের যে ফোকাস থাকে সেই ফোকাসের ভেতরে আর যদি আমরা পোল থাকে অর্থাৎ মেরু থাকে তার মাঝে যদি কোনো একটা বস্তুকে রাখি, মনে করো এটা একটা মোমবাতিকে রাখলাম, তাহলে তার প্রতিবিম্বের যে আকৃতি সেটা কেমন হবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সৎ হবে, অর্থাৎ এটা কিন্তু সোজা প্রকৃতির প্রতিবিম্ব হবে। আর কেমন হবে, সমশীর্ষ হবে, অর্থাৎ একই উচ্চতার কিন্তু হবে। তো অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক বা ক্যাটালিস্ট যোগ করলে নিচের কোনটির পরিবর্তন ঘটে। বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ, তারপরে সক্রিয়করণ শক্তি, বিক্রিয়ার তাপ, নাকি হচ্ছে বিক্রিয়কের ভর। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সক্রিয়করণের শক্তি, যেটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলি। ক্যাটালিস্টের কাজ কি, ক্যাটালিস্ট কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে কোনো রকম পরিবর্তন করে না। ঠিক আছে, কোনো রকম পরিবর্তন কিন্তু করে না, বরং এর পরিবর্তে বিক্রিয়ার যে গতি আছে সেই গতিটাকে কখনো কি করে, গতিটাকে কখনো বৃদ্ধি করে, কখনো পজিটিভ করে, আবার কিন্তু কখনো কি করতে পারে, কখনো কিন্তু গতিটাকে কমিয়েও দেয় বা নেগেটিভও করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিডটি নিঃসৃত হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। তো আমাদের যে পাকস্থলী বা যে স্টমাক থাকে সেখান থেকে কোন অ্যাসিডটা নিঃসৃত হয় সেটাই কিন্তু জানতে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এই HCl নিঃসৃত হয় বলেই কিন্তু কি হয়, সেখানে কিন্তু খাদ্য পরিপাক এবং যে ব্যাকটেরিয়া জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়। আর এটা কিন্তু যে অক্স্যান্টিক নামক একটা কোষ আছে সেখান থেকে কিন্তু এই যে HCl সেটা কিন্তু লঘু আকারে বেরিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 7 নম্বর প্রশ্ন, যে একটি চলন্ত গাড়ি হঠাৎ চলতে শুরু করলে পেছনের দিকে হেলে যাওয়ার কারণ কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্থিতিজাড্য। মনে করো এটা একটা গাড়ি আছে, ঠিক আছে, মনে করো মোটামুটি এটা একটা গাড়ি, যে গাড়িটা কি হচ্ছে, যে গাড়িটা কিন্তু চলছে। ঠিক আছে, এবার মানে গাড়িটা কি হচ্ছে, গাড়িটা কিন্তু তোমার হচ্ছে স্টপ আছে। এবার হঠাৎ করে মনে করো এর মধ্যে যে বসে আছে সেও স্টপ আছে, অর্থাৎ তার যে বডিটা সেটা কিন্তু স্টপ থাকতে চাইছে, আর তার যে পা সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ লোকটা কিন্তু পেছন দিকে সরে যাচ্ছে। তো এটা কিন্তু স্থিতিজাড্যের উদাহরণ।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নাম্বার প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপ বা শ্রেণী মৌলগুলোকে চ্যালকোজেন মৌল বলা হয়ে থাকে। তো এতদিন পর্যন্ত আমরা হ্যালোজেন শুনেছি, এতদিন পর্যন্ত আমরা নিষ্ক্রিয় গ্যাস শুনেছি, কিন্তু চ্যালকোজেনও কিন্তু জানতে হবে। দেখো চ্যালকোজেনের কিন্তু আরেকটা নামও আছে, যদি আমি তোমাদেরকে নামটা বলি তাহলে কোশ্চেনটা সোজা হয়ে যাবে। সেটা কিন্তু হচ্ছে অক্সিজেন ফ্যামিলি, ঠিক আছে, অক্সিজেন ফ্যামিলিকে কিন্তু চ্যালকোজেন বলা হয়ে থাকে। আর এটা কিন্তু যে গ্রুপ নাম্বার 16, সেই গ্রুপ নাম্বার 16কে কিন্তু চ্যালকোজেন বলে। 17কে হ্যালোজেন বলে আমরা জানি, 18কে কী বলে, 18কে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদের ফল ও বীজ গঠনে কোন হরমোনটি প্রধান ভূমিকা পালন করে থাকে। অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফলের ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের যে বীজ এবং ফল গঠনে সবথেকে বড় ভূমিকা কিন্তু পালন করে থাকে জিব্বারেলিন অ্যাসিড। বৃদ্ধিতে, ঠিক আছে, বৃদ্ধিতে কিন্তু কোনটা সাহায্য করে, বৃদ্ধিতে কিন্তু যদি আমরা ওপরের দিকে বৃদ্ধি বা এক কথায় আমরা বলতে পারি লম্বায় বৃদ্ধি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অক্সিন এবং সাইটোকাইনিন মিলে সাহায্য করে। আর যে অ্যাবসিসিক অ্যাসিড আছে এটা কিন্তু বৃদ্ধি হ্রাস করে, ঠিক আছে, এটা কিন্তু বৃদ্ধি হ্রাস করে, এটাকে কিন্তু অ্যান্টিঅক্সিন হরমোনও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর প্রশ্ন কি বলেছে, যে আকাশ নীল দেখানোর মূল কারণ কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিক্ষেপণ বা স্ক্যাটারিং, ঠিক আছে, স্ক্যাটারিংয়ের জন্যই কিন্তু কি হয় বা বিক্ষেপণের জন্যই কিন্তু আকাশের রং কেমন দেখায়, নীল দেখায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীর সবথেকে হালকা ধাতু কোনটা। তো যে মডার্ন ডে পিরিয়ডিক টেবিল আছে, সেই মডার্ন ডে পিরিয়ডিক টেবিলের সবথেকে হালকা বা সবথেকে আমরা বলতে পারি যে লাইটেস্ট মেটাল সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে লিথিয়াম, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে লিথিয়াম। এর পারমাণবিক সংখ্যা কত, এর পারমাণবিক সংখ্যা কিন্তু 3, অর্থাৎ এটা কিন্তু কোথায় অবস্থান করে, এটা কিন্তু যে 2 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে কিন্তু এটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 12তম প্রশ্ন, যে মানবদেহের কোন অঙ্গটি রক্ত থেকে ইউরিয়া এবং অন্যান্য বজ্র পদার্থ ছেঁকে আলাদা করে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো ছাঁকনির কাজ কোনটা করে থাকে বা পিউরিফায়ারের কাজ কোনটা করে থাকে রক্তকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বৃক্ক বা কিডনি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার মূল উদ্দেশ্যটা কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পৃষ্ঠটান, যেটাকে আমরা সারফেস টেনশন বলে থাকি। এই কারণের জন্যই কিন্তু কি হয়ে থাকে, এই কারণের জন্যই কিন্তু যে বৃষ্টির ফোঁটা আছে, সেই বৃষ্টির ফোঁটা কেমন হয়, সেই বৃষ্টির ফোঁটা কিন্তু গোলাকার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোনটি একটি উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত বা সাবমিলিশনের পদার্থ। তো সাবমিলিশন মানে কি, দেখো সাবলিমেশন মানে কিন্তু হচ্ছে কোনো একটা পদার্থ একদম ডাইরেক্ট কঠিন অবস্থা থেকে কিসে পরিণত হয়ে যাবে, কঠিন অবস্থা থেকে গ্যাসে পরিণত হয়ে যাবে, এটাকে কিন্তু সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন বলা হয়ে থাকে। তো এর সবথেকে ভালো এক্সাম্পল কিন্তু হচ্ছে কর্পূর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে মানুষের সুষুম্না কাণ্ড থেকে কত জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 31 জোড়া, 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ কিন্তু সারা বডির ভেতরে ছড়িয়ে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 16তম প্রশ্ন, একটি আলফা কণা বা আলফা পার্টিকেল আসলে নিচের কোনটির নিউক্লিয়াসের সমান, হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম নাকি কার্বন। তো দেখো যে আলফা কণা আছে, ঠিক আছে, এখানে কিন্তু 2 রকমের কণা আমরা জানি, যে আলফা এবং বিটা, এটা কিন্তু হচ্ছে কণা বা পার্টিকেল, আর গামা কি, গামা কিন্তু হচ্ছে রে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো যে আলফা কণা আছে সেটা কিন্তু হিলিয়ামের যে পরমাণু আছে বা দ্বি আয়ন তত্ত্ব বা দ্বি আধানযুক্ত যে হিলিয়াম আয়ন আছে তার সাথে কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু সাদৃশ্য রাখে, ঠিক আছে। এটা কিন্তু এই যে আলফা কণা যেটা আছে সেই আলফা কণার সংকেত, যেটা আমি এখানে লিখলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে জিঙ্ক ব্লেন্ড নিচের কোন ধাতুর প্রধান আকরিক। তো সঠিক অ্যান্সার কী হবে, তো নামের মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাচ্ছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জিঙ্ক বা দস্তার কিন্তু প্রধান আকরিক হয়ে যাচ্ছে জিঙ্ক ব্লেন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মিওসিস কোষ বিভাজনে মানবদেহের কোন কোষে ঘটে থাকে, ঠিক আছে, ত্বক কোষে, জননমাতৃ কোষে, তারপরে স্নায়ু কোষে নাকি হচ্ছে পেশি কোষে। দেখো যে মিওসিস কোষ বিভাজন আছে, সেই মিওসিস কোষ বিভাজন কিন্তু যে জার্ম সেল অর্থাৎ যে মাতৃকোষ থেকে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি কিন্তু যে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো হয়ে থাকে বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কিন্তু এই মিওসিসটা হয়ে থাকে। আর বাদবাকি সব জায়গায় কিন্তু আমাদের শরীরে কি হয়ে থাকে,
আমাদের সব জায়গায় কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গের উদাহরণ। তো এটা তো তোমাদের আগের দিনও করিয়েছিলাম। শব্দ কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে লংডিটিউডানাল ওয়েভস, ঠিক আছে। বা এটাকে কিন্তু অনেক সময় আমরা এইভাবেও বলতে পারি, এটাকে কিন্তু যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আধুনিক পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে মোট কতগুলি মৌল বিদ্যমান আছে। তো দেখো যে চতুর্থ পর্যায়ে আছে, সেই চতুর্থ পর্যায়ে কিন্তু মোট 18টা যে মৌল, সেই 18টা মৌল অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন, যে রক্তের পিএইচের মান কত। তো বায়োলজি থেকে কোশ্চেন। তো রক্তের পিএইচের মান কত, রক্তের পিএইচের মান কিন্তু হচ্ছে 7.4, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি রক্ত কেমন হয়ে থাকে, রক্ত কিন্তু সামান্য ক্ষারীয় প্রকৃতির বা বেসিক প্রকৃতির হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ডায়নামো বা বৈদ্যুতিক জেনারেটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তাও দেখো যে ডায়নামো আছে, সেই ডায়নামোতে কিন্তু উল্টোটা হয়ে থাকে, অর্থাৎ ডায়নামোটা কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে থাকে। আর ডায়নামোর থেকে উল্টো কিন্তু হচ্ছে মোটর, যেখানে কি হয়, যেখানে কিন্তু তড়িৎ শক্তি থেকে কি তৈরি হয়, তড়িৎ শক্তি থেকে কিন্তু যান্ত্রিক শক্তি তৈরি হয়ে থাকে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে অম্ল ও ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে। যখন আমরা কোনো অ্যাসিডের সাথে কোনো বেসকে মেলাই, সেক্ষেত্রে কিন্তু কি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার শেষে আমরা একটা লবণ পাই, একটা সল্ট পাই, আর কিন্তু জল পাই। আর এই যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াকে কি প্রক্রিয়া বলা হয়, এই প্রক্রিয়াকে কিন্তু প্রশমন প্রক্রিয়া বা নিউট্রালাইজেশন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লড়াই অথবা পলায়ন, ফাইট অথবা ফ্লাইট, এই যে এটা কার জন্য প্রযোজ্য। তো এটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিনও করিয়েছিলাম, তাই এটা কিন্তু তোমাদের HW থাকবে। অবশ্যই কিন্তু এর যে অ্যান্সারটা হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে, মরীচিকা সৃষ্টির পেছনে আসল কারণ কোনটা। তো দেখো যে মরীচিকা সৃষ্টি হয়, সেই মরীচিকা সৃষ্টি হওয়ার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কিন্তু হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটাকে ইংলিশে কি বলা হয়, যেটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে, অনেক সময় ইংলিশ টার্মটাও তোমাদেরকে দিয়ে দেয় কনফিউজ করার জন্য, টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, এটা কিন্তু হচ্ছে এর ইংলিশ টার্ম। এবার এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশান আছে, এটাকে কিন্তু ছোট করে TIRও বলা হয়ে থাকে। এটা কখন হয়, এটা কিন্তু যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখনই কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে। যে অপটিক্যাল ফাইবার থাকে, সেই অপটিক্যাল ফাইবারেও কিন্তু এই নীতি কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 26তম প্রশ্ন, যে থাইরক্সিন হরমোন তৈরিতে নিচের কোন খনিজটি সবথেকে বেশি অপরিহার্য। দেখো সবার প্রথমে জানতে হবে থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়। তো যে থাইরক্সিন হরমোন আছে, সেটা কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে, এটা কিন্তু আমাদের গলাতে বা লার্নেক্সে অবস্থান করে, ঠিক আছে। এইবার এই যে থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু যে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, সেটা কিন্তু কোন মৌলটার সংশ্লেষণের ফলে তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু আয়োডিনের সংশ্লেষণের ফলে তৈরি হয়ে থাকে। আর এই থাইরক্সিনের অভাবে কেমন রোগ হয়ে থাকে, থাইরক্সিনের অভাবে কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন বিজ্ঞানী পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানোর জন্য পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যাকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেন। ম্যান্ডেলিফ, মোজলে, তারপরে ডোবেরাইনার, নাকি হচ্ছে নিউল্যান্ড। দেখো এখানে আমরা প্রত্যেকটাই জেনে নেব। সবার প্রথম কিন্তু পর্যায় সারণী তৈরি করেছিলেন ম্যান্ডেলিফ। ম্যান্ডেলিফের সময় যে 63টা মৌল অ্যাভেলেবেল ছিল, তাকে নিয়েই কিন্তু তিনি এটা করেছিলেন। আর তিনি কিন্তু কিভাবে সাজিয়েছিলেন, তিনি কিন্তু এটাকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিলেন, ঠিক আছে। মোজলে, যেটা আমাদের সঠিক অ্যান্সার, ইনিই কিন্তু কি করেছিলেন, ইনিই কিন্তু পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যাকে ব্যবহার করেছিলেন। ডোবেরাইনার কিন্তু কি বানিয়েছিলেন, ডোবেরাইনার কিন্তু ট্রায়োড বানিয়েছিলেন, অর্থাৎ 3টে করে মৌলের একটা গ্রুপ তিনি বানিয়েছিলেন। আর নিউল্যান্ড কি বানিয়েছিলেন, নিউল্যান্ডে কিন্তু অক্ট্যাট রুল, অর্থাৎ সঙ্গীতের যে সপ্তম সুরের হিসেবে কিন্তু তিনি এটা বানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাঁচ কাটার জন্য কোনটা ব্যবহার করা হয়। আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা প্রত্যেকেই পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডায়মন্ড। আচ্ছা, হীরক কিন্তু প্রকৃতিতে পাওয়া সবথেকে কঠিনতম পদার্থ। প্রকৃতির, এখানে আমি লিখে দিচ্ছি, প্রকৃতির সবথেকে কঠিন পদার্থ কিন্তু হচ্ছে হীরক, ঠিক আছে। যেটা কিন্তু আমরা ন্যাচারালি পেয়ে থাকি। এটা কিন্তু কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বনেরই একটা অ্যালোট্রপ।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? যকৃৎ কোষ, স্নায়ুকোষ বা নিউরন, পেশিকোষ নাকি হচ্ছে শ্বেতরক্তকণিকা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মানুষের দেহের দীর্ঘতম কোষ কিন্তু হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। আচ্ছা, নিউরন সম্পর্কে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে নিউরন কিন্তু বাড়ে না, নিউরনের কিন্তু কোনো রকম বৃদ্ধি হয় না। জেনারেলি যে নর্মাল কোষগুলো হয়ে থাকে, নর্মাল কোষগুলোর কিন্তু বৃদ্ধি হয়, কিন্তু নিউরনের কিন্তু কোনো রকম কোষ বিভাজন বা বৃদ্ধি হয় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে লাস্ট প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তার কোন কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? দেখো যে নাইক্রোম তার আছে, এটা কিন্তু একটা তাপ সুবেদী তার, অর্থাৎ এটা কিন্তু গরম হতে সাহায্য করে, সেই কারণের জন্য কিন্তু হিটারে ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু কি ব্যবহার করা হয়ে থাকে, এই যে নাইক্রোম তারে এখানে কিন্তু নিকেল প্লাস হচ্ছে ক্রোমিয়াম প্লাস কিন্তু লোহা ব্যবহার করা হয়ে থাকে। কোনো কোনো জায়গায় এই লোহাটা দেওয়া হয় না, আবার কোনো কোনো জায়গায় কিন্তু এই লোহাটা দেওয়া হয়। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এইভাবে কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডির এক্সামকে টার্গেট করে, ঠিক আছে, আমাদের এই সেশনটা কন্টিনিউ করা হবে। তোমাদের রেসপন্স যত বেটার আসবে তত কিন্তু ক্লাসের অ্যাডভান্সমেন্টও তত বেশি হবে। তো দেখা হচ্ছে পরের কোনো দিন, ঠিক আছে? তো বাই।